কলকাতার রিজিওনাল সেন্টার থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাচ্ছি দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হলো BHIC 131 এর ইউনিট 4। হ্যাঁ, যেখানে আমরা দেখতে পাবো যে আমাদের ভারতবর্ষে যেটা বলা যায় পুরাপ্রস্তর, প্রস্তর, মধ্যপ্রস্তর এবং তারপরে হচ্ছে পুরাপ্রস্তর, মধ্যপ্রস্তর এবং তারপর যে নব্যপ্রস্তর যুগ এবং শেষে হচ্ছে তাম্রব্রঞ্জ যুগের যে ক্রমবিবর্তন, যে সভ্যতার কিভাবে মানুষ গুহা মানব থেকে তারা আস্তে আস্তে সভ্যতার পথে এগিয়ে যাচ্ছে, সভ্যতা মানে তারা একটা জীবনযাপনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই অধ্যায়টা আমরা এখানে দেখব। ভূতাত্ত্বিক এবং জীবাশ্মিক নিদর্শন থেকে জানা গেছে ইউরোপ এবং আমরা জানি এই বিভিন্ন প্রস্তর যুগ বা পুরা প্রস্তর যুগে যেমন 3টে ভাগ আছে, উচ্চ, মধ্য এবং নিম্ন, এই সম্পর্কে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে আর প্রত্নতাত্ত্বিক খনন কার্য থেকে। যেহেতু এই অধ্যায়টি খুবই বড়, তাই এখানে সংক্ষিপ্ত ভাবে আমাকে এখানে মানে প্রত্যেকটি পর্বে কি কি বৈশিষ্ট্য ছিল, কি ধরনের হাতিয়ার ব্যবহার করা হতো ইত্যাদি। ভূতাত্ত্বিক এবং জীবাশ্ম নিদর্শন থেকে জানা গেছে যে ইউরোপ ও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারতের প্রত্নপ্রস্তর বা পুরাপ্রস্তর যুগ শুরু হয়েছিল গ্লাইসোটিন যুগে প্রায় 5000 বছর আগে, আর এই যুগের অবসান ঘটে প্লাইস্টোসিন যুগের অবসানের সঙ্গে সঙ্গে। আধুনিক গবেষণায় অবশ্যই এই সময়কে সঠিক মনে করা হয় না, কারণ আমরা জানি ইতিহাসে যে যুগ বিভাজনটা করা হয় সেটা যে সবটাই যে পুরোটাই সঠিক থাকে তাও কিন্তু নয়। 1980-র দশকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের দক্ষিণ পূর্ব দিকে ভিলবার রিবাত অঞ্চলে এমন একটি স্তরে কিন্তু এই সভ্যতা আবিষ্কার হয়েছিল। এর ভৌগোলিক বিস্তৃতি সম্পর্কে কিন্তু অনেক কিছুই আমরা জানতে পারি। ভৌগোলিক বিস্তৃতি যদি এখানে আমরা সংক্ষিপ্ত ভাবে বলি, তাহলে দেখা যায় ভারতীয় মহাদেশ এবং এই বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বা ভারতবর্ষের সব জায়গাতে একসঙ্গে পুরাপ্রস্তর যুগ বা প্রত্নপ্রস্তর যুগ আবিষ্কৃত হয়েছে তা না, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময় এটা আবিষ্কার হয়েছে। ভারতীয় উপমহাদেশের সমগ্র উত্তর পূর্ব অঞ্চল জুড়ে প্রায় উত্তর পূর্ব অঞ্চল জুড়ে আছে একটি পর্বতভূমি বলায়। উত্তর ভাগে পশ্চিমে, তাহলে আমরা দেখছি ভারতীয় মহাদেশের সমগ্র উত্তর এবং পূর্ব অঞ্চল জুড়ে আছে একটি পর্বতভূমি বলায়। উত্তর ভাগে পশ্চিমে বালুচিস্তান এবং পূর্বে নদিয়া সীমান্ত থেকে আমরা নদীর সীমান্ত পূর্ব ভাগে পাতকুই পর্বতমালা থেকে মিজোরাম ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলবর্তী এই আরকানিয়া নামে পরিচিত পর্বতশ্রেণী, এই অতি বিস্তৃত পার্বত্য অঞ্চলের উচ্চভাগ ছাড়াও কিন্তু পুরাপ্রস্তর যুগ কিন্তু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত ছিল। পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু এই পুরাপ্রস্তর যুগের অনেক নিদর্শন দেখতে পাওয়া যায়। এই অতি বিস্তৃত পার্বত্য অঞ্চলের উচ্চভাগ ছাড়া অন্যত্র প্রক্ষিপ্তভাবে পুরাপ্রস্তর যুগে কিন্তু নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এই যুগে নিদর্শন পাওয়া গেছে সিন্ধু প্রদেশের পশ্চিম ভাগে। অধ্যাপক দিলীপ চক্রবর্তী এই প্রসঙ্গ সম্পর্কে জানিয়েছেন যে পশ্চিমে ত্রিপুরা ও সানসাই অঞ্চলে প্রাপ্ত পুরাপ্রস্তর যুগের হাতিয়ার জীবাশ্মে পরিণত হয়েছিল। পুরাপ্রস্তর যুগের হাতিয়ার কিন্তু জীবাশ্মে পরিণত বৃক্ষাবশেষ বা কাঠ দিয়ে তৈরি হয়। তাহলে পুরাপ্রস্তর যুগের হাতিয়ার আমরা কিছু সময় পরে আলোচনা করব, যেখানে আমরা দেখতে পাই যে এগুলো কি দিয়ে তৈরি হয়েছিল। তাহলে এবং তা সম্ভবত পুরাপ্রস্তর যুগেরই উচ্চ পর্যায়। তার মানে জীবাশ্মের এখানে যে হাতিয়ার গুলো পুরাপ্রস্তর যুগে হাতিয়ার কি হয়েছিল, জীবাশ্মে পরিণত বৃক্ষাবশেষ বা কাঠ দিয়ে তৈরি হতে এবং যা সম্ভবত পুরাপ্রস্তর যুগের উচ্চ পর্যায়।
প্রস্তরীভূত কাঠ দিয়ে তৈরি এবং সম্ভবত একই ধরনের নিদর্শন কিন্তু এই ইয়াবতী উপত্যকা থেকেও পাওয়া গেছে। সিন্ধু গঙ্গাপুত্রের পাললিক ভূমি অঞ্চলে পুরাপ্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম ছিল, কেননা এই ভূমি গড়ে উঠেছে পাললিক উপাদানে। সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের পাললিক ভূমি দক্ষিণ দিকে কিন্তু বিস্তৃত হয়েছে। তার মানে শুধু যে উচ্চ ভাগে হয়েছিল তা নয়, মধ্যভাগেও কিন্তু আমরা দেখতে পাই। পশ্চিমবঙ্গের উচ্চতর ও প্রাচীন অংশ ভারতীয় অন্তর্জালে পশ্চিমবঙ্গের উচ্চতর ও প্রাচীন অংশ ভারতীয় এই আচ্ছা, এবার আমরা দেখতে পাই যে কেরালেও কিন্তু পুরাপ্রস্তর যুগে নিদর্শন পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের উচ্চতর ও প্রাচীন অংশ ভারতীয় অন্তরীপে কিন্তু অন্তর্গত। পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরে কিছু জেলায় লাল ও কাঁচুরে মাটি কিন্তু পরিলক্ষিত হয়। এই মাটি কিন্তু হচ্ছে প্লাইটোসিন যুগের। সুতরাং এখানে পুরাপ্রস্তর যুগে বসতি কিন্তু থাকাটা খুবই স্বাভাবিক। তার মানে শুধু যে উচ্চভাগে ছিল তা না, পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা পুরাপ্রস্তর যুগে নিদর্শন দেখতে পাই। পশ্চিমবঙ্গের আচ্ছা, কিন্তু এই অঞ্চলে হাতিয়ার বানাবার মতো উপাদান কিন্তু অভাব ছিল, সুতরাং পুরাপ্রস্তর যুগের মানুষ এই অঞ্চলে না আসা সম্ভব নয়। সুতরাং কিছু তো বিতর্ক থাকবে সঠিক স্থান নিয়ে বা সঠিক কাল নিয়ে। পশ্চিমবঙ্গের উচ্চতর ও পশ্চিমবঙ্গে যেটা উচ্চতর প্রাচীন অংশ এছাড়া ডায়মন্ড হারবার নিকটেও কিন্তু আমরা অবস্থিত দেউলপোতা অঞ্চলে পাললিক ভূমি থেকে কিছু পুরাপ্রস্তর যুগে মধ্য বা উচ্চ পর্যায়ের পাথরের হাতিয়ার কিন্তু আমরা আবিষ্কৃত হয়। এখানকার হাতিয়ার রাজমহল প্রাপ্ত বা হাতিয়ার প্রায় একই ধরনের কিন্তু পাথরের তৈরি। দিলীপ চক্রবর্তী বক্তব্যে বিরোধিতা করেছেন। যাই হোক, এখানে ঐতিহাসিকদের কিন্তু অনেক রকমের বিতর্ক আছে। মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই কিন্তু এই পুরাপ্রস্তর যুগে বিস্তৃতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভারতবর্ষে আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি অনেক জায়গায় বিস্তৃতি লক্ষ্য করা গেছে। এছাড়াও বীরভূম থেকে মেদিনীপুর, রাজমহল পাহাড় থেকে জলবাহিত অনেক জায়গায় কিন্তু এসব জায়গাতেও কিন্তু পুরাপ্রস্তর যুগের আমরা নিদর্শন দেখতে পাই। বীরভূম থেকে মেদিনীপুরের দক্ষিণ পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে পুরাপ্রস্তর যুগে বিভিন্ন পর্যায়ের চিহ্ন কিন্তু ছড়ানো। বীরভূমের তারাপীঠে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বীরভূম থেকে মেদিনীপুরের দক্ষিণ পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে পুরাপ্রস্তর বিভিন্ন পর্যায়ে নিদর্শন ছড়ানো। যেমন আমরা অনেকেই জানি যে মেদিনীপুর ওখানে গনগনি উপত্যকা, সেটাও কিন্তু একটা মানে ভৌগোলিক একটা ক্ষয়প্রাপ্ত জায়গা, যেটাও কিন্তু নিদর্শন আমরা দেখা যায়। তার মানে ওখানে যদি এরকম ক্ষয়কার্য দেখা যায়, তাহলে পুরাপ্রস্তর যুগের কিন্তু নিদর্শন থাকাটাই সেখানে স্বাভাবিক। এছাড়া তবে আদি বা নিম্ন প্রস্তর যুগে সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্নস্থল হলো অজয় নদীর তীরবর্তী যে শুশুনিয়া পার্বত্য অঞ্চল, যেখান থেকে 2000-এর মতো প্রায় আয়ুধ আবিষ্কৃত হয়েছে, মানে সেখানে অস্ত্র আবিষ্কৃত হয়েছে। এছাড়া আমরা দেখতে বিহার, ছোটনাগপুর উপত্যকা, এসব জায়গায় কিন্তু সর্বত্র পুরাপ্রস্তর যুগে নিদর্শন পাওয়া গেছে। এবং এই সময় কিন্তু আমরা অনেক রকমের সোয়ান ভ্যালি বা কাশ্মীরের একটি অংশ, সেখানে কিন্তু আমরা এই সভ্যতাগুলো কিন্তু অনেক নিদর্শন আমরা দেখতে পাই। শুশুনিয়া পর্বত, যেখান থেকে আবিষ্কৃত হয়েছে। বিহার, ছোটনাগপুর, সিংভূষায় প্রায় সর্বত্র অর্থাৎ পুরাপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়। আচ্ছা, নিদর্শন আছে রাঁচি রাস্তায় উচ্চভূমিতে অঞ্চলে। এছাড়া আরো অন্যান্য জায়গায় কিন্তু আমরা দেখতে পাই। বারাণসীর কাছে মির্জাপুর জেলা পাহাড়ি অংশে, চুনারের কাছে সোনভদ্র অঞ্চলে পেরিয়ে এলাহাবাদের কাছাকাছি মৌজার কাছে নদী উপত্যকা পুরাপ্রস্তর যুগের কিন্তু নিদর্শন বিদ্যমান। এই যুগে নিদর্শন রয়েছে দিল্লি, আরাবল্লী পাহাড় অঞ্চল এবং হরিয়ানার যমুনার শিবালিক শ্রেণীর মধ্যে। রাজস্থানের
আরাবল্লী পর্বতের পূর্ব ও পশ্চিম দুই অংশে কিন্তু পুরাপ্রস্তর যুগের। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে যে আরাবল্লী পর্বতের পূর্ব এবং পশ্চিম দুই অংশে কিন্তু পুরাপ্রস্তর যুগের নিদর্শন সন্ধান পাওয়া যায়। তার মানে মোটামুটি দেখা যাচ্ছে ভারতের প্রায় অনেকটা অংশ জুড়ে কিন্তু পুরাপ্রস্তর যুগের নিদর্শন আমরা দেখতে পাই। এছাড়াও গুজরাটের সমভূমি, তারপরে নর্মদা, এইসব জায়গাতে কিন্তু আমরা নর্মদা, তাপ্তি নদী, এইসব জায়গাতেও কিন্তু আমরা এই পুরাপ্রস্তর যুগের নিদর্শন দেখতে পেয়েছি। মধ্যপ্রদেশের প্রায় সর্বত্র, বিশেষত নর্মদা এবং সোন নদী উপত্যকায় এইসব অঞ্চলে নিদর্শন পাওয়া যায়। মধ্য প্রত্নস্থলীয় যুগের আয়ুধ পাওয়া গেছে মধ্যভাগে নদী উপত্যকা অবস্থিত আদমগড় ইত্যাদি অঞ্চলে। মহারাষ্ট্রের সর্বত্র বারেবরি, গোদাবরী নদী উপত্যকা, উপকূলবর্তী অঞ্চলে, এইসব জায়গায় অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি এই নিদর্শন পাওয়া গেছে। এছাড়া পাহাড়ি অঞ্চল, ওড়িশা ময়ূরভঞ্জের বাড়িপদার কাছেও কিন্তু প্রত্নপ্রস্তর যুগের অনেক নিদর্শন পাওয়া গেছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে মেঘালয় গারো পাহাড় এবং অরুণাচলের লোহিত পুরাপ্রস্তর যুগের সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেছে। প্রত্নপ্রস্তর যুগের নিদর্শনের মধ্যে হাড়ের তৈরি দ্রব্যাদি এবং পশু পাখির দেহাবশেষও কিন্তু আছে। উত্তর মির্জাপুর জেলার বেলান উপত্যকার পশু পাখি কিন্তু কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। সমকালীন ভূসংস্থা এবং জলবায়ু পুরাপ্রস্তর যুগে এত দূরবর্তী, এত ধূসর যে তার প্রাকৃতিক পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা প্রায় কিন্তু মানে এতটাই সেটা দূরবর্তী বা এত ধূসর যে তার প্রাকৃতিক পরিবেশ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা দুঃসাধ্য কাজ। কিন্তু বৈজ্ঞানিক গবেষণা সেই দুঃসাধ্য কাজও কিন্তু সম্ভবপর করে তুলেছে। এছাড়া আমাদের উদ্ভিদের বাণিজ্য মধ্যে বিচিত্র কৌতুক এই বিষয়ে বিশেষভাবে সাহায্য করেছে। আবহাওয়া সংক্রান্ত নানা তথ্য কিন্তু সঞ্চিত হয়ে আছে বিভিন্ন জৈবিক এবং অজৈবিক বস্তুতে। কয়েকশো বা কয়েক হাজার বছর ধরে প্রাচীনকালের পরিবেশগত স্বাক্ষর ধরনের সঞ্চিত প্রাচীন তুষারের স্তরে ইত্যাদি কিন্তু তাহলে এইসব জায়গায় দেখা যাচ্ছে। ভারতবর্ষের মতো সুবিশাল উপমহাদেশে বিস্তীর্ণ ভূখণ্ডে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জলবায়ু কিন্তু বিরাজমান আছে। হিমশীতল হিমালয়, অন্যান্য পার্বত্য অঞ্চল, তেমনি আছে শুষ্ক মরু অঞ্চল এবং আর্দ্র বাড়িগত অঞ্চল। আছে পরিবেশ ও বৃক্ষলতা বা গুল্মের পার্থক্য। জলবায়ু, মাটি, প্রাণী, উদ্ভিদ সব নিয়ে কিন্তু একটা ওই সময় জলবায়ুর কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। বিশেষ বিশেষ অঞ্চলে বিভিন্ন কারণে এবং পরিবেশগত বিভিন্নতার কারণে বিভিন্ন ধরনের কিন্তু সেখানে গাছপালা ও গুল্ম জন্মায়। তরুলতার মধ্যে যারা পুষ্পিত হয় তারাই পুষ্পের উৎপন্ন করে। এই হচ্ছে আচ্ছা, এই সময় আমরা দেখি অনেক অন্য সভ্যতা আছে। পুরাপ্রস্তর যুগ এবং তার বৈশিষ্ট্যগুলির মধ্যে আমরা কি দেখতে পাই? প্রাগৈতিহাসিককালে যে অধ্যায় তা কিন্তু পুরাতন প্রস্তর যুগ নামে পরিচিত। এই সময় কিন্তু আবহাওয়া ছিল অত্যন্ত এই অধ্যায়টির অধিকাংশ সময় ছিল কিন্তু অত্যন্ত হিমশীতল। এই সময়কার মানুষ শীতের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য তারা গিরিগুহা এবং গিরিকন্দর এবং অন্যান্য জায়গা স্থানে কিন্তু তারা আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছিল। হাতিয়ার হচ্ছে বিভিন্ন সময় নিদর্শন। তাহলে এই হাতিয়ারের মাধ্যমে কিন্তু পুরাপ্রস্তর যুগে অনেক বৈশিষ্ট্য কিন্তু দেখতে পাই। সাধারণ প্রত্নপ্রস্তর যুগে সেই সময় থেকে যখন পাথরের হাতিয়ারে হাতের কারিগরি কিছুটা ছাপ পাওয়া গেছিল, অথবা পাথরকে ঠুকে ঠুকে চেষ্টা করা হয়েছিল একটা বিশেষ আকার দেওয়া। তার আগে পর্যন্ত হাতিয়ার বলতে ছিল কুড়িয়ানা একটা বিশেষ ধরনের নুড়ি। প্রত্নপ্রস্তর যুগে আগের এই যুগটিকে ইংরেজিতে বলা হয় ইয়েলিথিক। বাংলায় বলা যায় প্রত্নপ্রস্তর যুগের গোড়ার অবস্থা বা উষাপ্রস্তর যুগ। প্রত্নপ্রস্তর যুগের গোড়ার দিকে নির্দিষ্ট আকারে ও নির্দিষ্ট প্রয়োজনে যে হাতিয়ার দেখা যায় তার নাম হচ্ছে হাতকুড়োল। এই হাতিয়ারটি তৈরি করার কায়দাটা কিন্তু তাহলে আমরা প্রথম দিকে দেখতে পাই যে প্রথম যে অস্ত্রটা সেটা হচ্ছে একটা হাতকুড়ুল।
মানে একটা নির্দিষ্ট আকার নির্দিষ্ট প্রয়োজনে যে হাতিয়ারটি চড়ানো হয়েছিল তার নাম হচ্ছে হাতকুড়ি। এই হাতিয়ারটি তৈরি করার কায়দাটা একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছিল। এর প্রমাণ পৃথিবীর নানা জায়গা থেকে প্রায় একই ধরনের হাতকুড়াল পাওয়া গেছে। প্রত্নবিদদের মতে হাতকুড়োল কিন্তু দিয়ে কাটা, ছেঁড়া, চাঁচা, ঘা বা মারা এই ধরনের কিন্তু কাজ করা হতো। প্রত্নপ্রস্তর যুগে মাঝামাঝি অবস্থায় কিন্তু হাতিয়ারের রকমফের ঘটেছিল। তাহলে কি প্রত্নপ্রস্তর যুগে মাঝামাঝি সময়ে কিন্তু হাতিয়ারের রকমফের ঘটেছিল। প্রায় 50,000 বছর আগে প্রত্নপ্রস্তর যুগে কিন্তু মাঝামাঝি অবস্থা শুরু হয়। পাথরের হাতিয়ারে আরো বেশি রকমফের আসে প্রত্নপ্রস্তর যুগে একদম শেষের দিকে এসে। এই সময় শুধু পাথর নয়, জন্তু জানোয়ারের হাড় এবং শিংকেও কিন্তু হাতিয়ার রূপে ব্যবহার করতে এই সময় কিন্তু কেবলমাত্র পাথর নয়, জন্তু জানোয়ারের হাড় এবং শিংকেও হাতিয়ার রূপে ব্যবহার করতে শেখে মানুষ। হাতিয়ার নির্মাণের কাজও কিন্তু এই সময় শুরু হয়ে যায়। যেমন হাড় ও শিংকে ফুটো করার জন্য যেটা পাওয়া গেছিল পাথরের তুরপুন। এছাড়াও আরো কিন্তু আমরা অনেক অস্ত্র দেখতে পাই। প্রত্নপ্রস্তর যুগে আরেকটি অস্ত্রের নাম হলো আরেকটি বড় আবিষ্কার হচ্ছে বর্শা। এই বর্শাটি যখন তারা মানে আবিষ্কার করলো তখন তারা হিংস্র জীবজন্তু মুখোমুখি দাঁড়াবার সাহস পেয়েছিল এবং এই বর্শা দিয়ে ছুঁড়ে কিন্তু তারা অনেক মানুষকে রেখেছিল হিংস্র জীবজন্তু নাগালের বাইরে, এবং এই বর্শা দিয়ে তারা পশু শিকার করে তারা সেই খাদ্য দ্বারা যে পশুকে তারা শিকার করত সেই পশুকেই তারা কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করত। যুগকে চিনে নেওয়ার সর্বাপেক্ষা নির্ভুল চিহ্ন হাতিয়ার। হাতিয়ার বদলের অর্থ হচ্ছে যুগের বদল। হাতিয়ার বদল বা যুগের বদল যে পৃথিবীর সর্বত্র একই সঙ্গে হয়েছিল তা নয়, হঠাৎ একই জায়গায় একই সময় ছিল তা নয়, এটা কিন্তু অনেক জায়গায় আলাদা আলাদা সময় কিন্তু হয়েছিল। এই সময় আমরা শুধু বর্শা বা হাতকুড়ি দেখি না, আমরা কি দেখি, তীর ধনুকও কিন্তু এই সময় আবিষ্কার করা হয়েছিল। এছাড়াও এই প্রত্নপ্রস্তর যুগে মানুষ কিন্তু কামনা করতো খাদ্য, তখন খাদ্যের সংস্থান হতো কিন্তু শিকার ও সংগ্রহের সাহায্যে। শিকার ও সংগ্রহ যাতে, তাহলে মানুষ কি এই সময় তাহলে খাদ্যের সংস্থান হতো কি সাহায্যে, শিকার এবং সংগ্রহের সাহায্যে। শিকার এবং সংগ্রহ যাতে প্রচুর পরিমাণে হয় তার জন্য কিন্তু মানুষ ম্যাজিকের আশ্রয় নিয়েছিল। এটা খুব গুরুত্বপূর্ণ অংশ যে শিকার এবং সংগ্রহ যাতে প্রচুর পরিমাণে হয় তার জন্য মানুষ ম্যাজিকের আশ্রয়। ম্যাজিক হলো সকলে মিলে নিচে গিয়ে কামনা সাধন করার একটা ছবি ফুটিয়ে তোলা। পৃথিবীর সমস্ত প্রাচীন ভাষায় কিন্তু কামনার সঙ্গে গানের অতি একটা নিকট, যখন আমরা কিছু হয়তো কামনা করি বা সেটা হয়তো আমরা গান নিয়ে করি, কামনার সঙ্গে গানের কিন্তু অতি নিকট সম্পর্ক আছে। প্রত্নপ্রস্তর যুগে মানুষ বেঁচে থাকার তাগিদেই কিন্তু গান গাইতো এবং তারা নাচতো, কারণ সেই সময় তাদের তো এই আনন্দ ছাড়া তো আর কোনো উপায় ছিল না তাদের সময় কাটাবার বা তারা বাঁচার তাগিদেই কিন্তু এটা নাচতো বা গাইতো। প্রত্নপ্রস্তর যুগে কি ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো তারও কিছু নমুনা কিন্তু মাটি খুঁড়ে পাওয়া গেছে। প্রথম বাদ্যযন্ত্রটি ছিল হাড়ের তৈরি ভেপু, এই পাইপ বা ভেপু, যেটা আমরা এখনো দেখি কিছু কিছু ক্ষেত্রে মেলায়। এই ভেপুটাকে এছাড়াও আরেকটা হলো বলগা হরিণের সেকালে আরেকটা যন্ত্র ব্যবহার করা হতো, সেটা হচ্ছে বুল করার যে যন্ত্র থেকে ষাঁড়ের মতো গর্জন বেরোতো। বলগা হরিণের শিং দিয়ে কিন্তু এই যন্ত্রটা তৈরি করা হতো। শিং থেকে আরেকটি বাদ্যযন্ত্র তৈরি করা হতো, তার নাম হচ্ছে শিঙা। প্রত্নপ্রস্তর যুগে তীর ধনুক থেকে পরবর্তীকালে উদ্ভূত হয় তারের যন্ত্র। তাহলে প্রত্নপ্রস্তর যুগে তীর ধনুক থেকে পরবর্তীকালে আমরা কি দেখতে পাই, তারের যন্ত্র উদ্ভূত হয়েছিল। এই সময় মানুষের সবচেয়ে বড় আবিষ্কার ছিল হচ্ছে আগুন। আগুনকে বশে আনা কিন্তু মানুষের একটা বিশাল কৃতিত্বের ব্যাপার ছিল। মানুষের শক্তি অনেকখানি বেড়ে যায়। শীত থেকে কিন্তু আত্মরক্ষা, গুহার অন্ধকার দূরীকরণ, বন্যা, হিংস্র জীবজন্তুকে দূরে রাখা,
মাধ্যমে খাদ্যের স্বাদ সঞ্চার সম্ভব হলে আগুন আবিষ্কৃত হলে পরবর্তীকালে বিজ্ঞানের যে শাখা রসায়ন বিদ্যা রূপে বিকাশ লাভ করে তারও সূচনার আগুনের আবিষ্কার থেকে। আদিম যুগে বিজ্ঞানের জন্ম হয়নি ঠিকই, কিন্তু আগুনের আবিষ্কারকে একটা বড় রকমের বৈজ্ঞানিক আবিষ্কার বলা যায়। কারণ এই আগুনে এই তারা পশু যে শিকার করতো সেটা তারা কিন্তু আগুনে ঝলসে তারা তাকে খাদ্য হিসাবে গ্রহণ করত। এই সময় কিন্তু মানুষের আমরা এছাড়া আমরা দেখতে পাই আরো কিন্তু অনেক পরিবর্তন হয়েছিল। এই যুগে মানুষ খাদ্য তৈরি করতে শেখেনি। খাদ্যের মানুষ প্রত্নপ্রস্তর যুগে শিকার এবং সংগ্রহের যুগ। কারণ এই যুগে কিন্তু মানুষ তখনও খাদ্য তৈরি করতে শেখেনি। তাকে খাদ্য ফলমূলকে খুঁজে বেড়াতে হতো কিংবা দল বেঁধে শিকারে তাকে বেরোতে হতো। খাদ্যশস্য সংগ্রহের তৃতীয় পন্থা, তবে শিকার ও সংগ্রহের কাজের মধ্যে দিয়ে তার মধ্যে নানা নতুন জ্ঞানের সূত্রপাত ঘটে। বাঁচার তাগিদে তাকে জানতে হয় কোন আবহাওয়ায় কোন সময় কি কি গাছপালা এবং ঝোপঝাড় লতা গাছ জন্মায়, কখন তারা ফুল আর ফল দেয়, কখনই বা তারা মরে। তার মানে এই সময় থেকে কিন্তু আমরা জ্যোতির্বিদ্যার কিছুটা সূচনা দেখতে পাই। প্রাণীগুলো জ্যোতির্বিদ্যার সূচনা দেখা যায়। অবশ্যই অগ্রগতি ঘটেছিল অনেক পরে। যাযাবর বৃত্তি চাষের কাজ শুরু হওয়ার আগে পর্যন্ত বেঁচে থাকার জন্য মানুষ ছিল শিকার ও সংগ্রহের উপর নির্ভরশীল, আর এই কারণে তাকে অনবরত ঘুরে বেড়াতে হতো। এক জায়গায় জীবজন্তু আর ফলমূল ফুরিয়ে গেলে কিন্তু ছুটে যেতে হতো অন্য জায়গায় বা নতুন জায়গায়। এই অবস্থায় স্থায়ীভাবে বসবাস করা মানুষের পক্ষে কিন্তু একেবারেই সম্ভব ছিল না। ঘরবাড়ি বানাবার তাগিদে মানুষ কিন্তু এই সময় বোধ করেনি। সুতো কাটা, কাপড় বোনা, পাটির পাত্র তৈরি করা কেবল স্থির জীবনে কেবলমাত্র সম্ভব। তাই প্রত্নপ্রস্তর যুগে অস্থির যাযাবর জীবনে তাদের দেখা যায় না। সমাধি প্রথার সূচনা প্রত্নপ্রস্তর যুগে প্রায় প্রথম থেকে মৃতদেহকে কিন্তু তাহলে প্রত্নপ্রস্তর যুগে হচ্ছে প্রায় প্রথম থেকে মৃতকে কিন্তু সমাহিত করার একটা রীতি ছিল। এই সময়কার কবরের নিদর্শনও কিন্তু আবিষ্কৃত হয়েছে। অমোঘ ও অনিবার্য মৃত্যু আদিম মানুষের কল্পনাকেও কিন্তু তাহলে অমোঘ অনিবার্য মৃত্যু আদিম মানুষের কল্পনাকেও যে বিশেষভাবে আলোকিত করতো তার প্রমাণ হচ্ছে কিন্তু এই কবরগুলি। এই সময়কার মানুষ বিশ্বাস করত যে মৃতের শরীরে আবার জীবন ফিরে আসবে। এই বিশ্বাসে বশবর্তী হয়ে তারা কবরের মধ্যে মৃতের জন্য নানা ধরনের পার্থিব আয়োজন করে রাখতো। এই আয়োজন থেকে তাহলে সমাধি প্রথার সূচনা কিন্তু আমরা প্রত্নপ্রস্তর যুগে দেখতে পাই। তাহলে এই সময় কিন্তু আমরা কি দেখেছি, এই সময়কার কবরের নিদর্শনও আবিষ্কৃত হয়েছে। তাহলে সমাধি প্রথার রীতিটা আমরা কখন দেখতে পাই, এই মোটামুটি ভাবে আমরা দেখতে পাই হচ্ছে এই কিন্তু পাওয়া গেছে। তার মানে এই সময় সমাধি প্রথার যে নিদর্শন তার মধ্যে কবরের নিদর্শনটা দেখতে পেয়েছি। এই সময় মানুষ বিশ্বাস করতো যে মৃতের শরীরে আবার জীবন কিন্তু ফিরে আসবে। এই বিশ্বাসে বশবর্তী হয়ে তারা কবরের মধ্যে মৃতের জন্য নানা ধরনের কিন্তু জিনিসপত্র নানা ধরনের পার্থিব আয়োজন করে রাখতো। এই আয়োজন থেকে দূর সে অতীত যুগে মানুষের ধ্যান ধারণা কিছুটা পরিচয় পাওয়া যায়। প্রায় প্রত্যেকটি কারখানায় কবরখানায় মৃতের কঙ্কালের পাশে পাওয়া গেছে জীবজন্তুর কঙ্কাল। এরা ছিল মৃতের জন্য মজুদ খাদ্য, কারণ তারা মনে করতো যে এরা তাদের প্রাণ ফিরে আসবে। এছাড়া এমন ভাবে অনেক কবর এমন নুড়ি সাজিয়ে রাখা হতো যেখানে যাতে মৃতদেহের উপরে মাটির চাপ না পড়ে। কোনো কোনো মৃতদেহকে আবার হাত পা মুড়িয়ে শুয়ে রাখা হতো, নানান ভঙ্গিতে তাদেরকে শুয়ে রাখা হতো। এছাড়া মৃতদেহের দেহ লাল রঙের প্রলেপ আবার যা ছিল রক্তের প্রতীক, এবং অনেক সময় সেগুলি অগ্নিকুণ্ডের জায়গাতেও কিন্তু এই কবরের যারা কবর তৈরির কাছে অগ্নিকুণ্ডের কাছাকাছি। এর উদ্দেশ্য ছিল মৃতের শীতল শরীর যেন আবার উষ্ণ হয়ে ওঠে। মৃত্যুর সঙ্গে দেহের শীতলতা ও জীবনের সঙ্গে দেহের উষ্ণতার সঙ্গে, এই কথা আদিম যুগে মৃতের সঙ্গে দেহের শীতলতা এবং জীবনের সঙ্গে যে উষ্ণতার সম্পর্ক, এটা কিন্তু সেই সময় মানুষ তারা তখন কিছুই জানতো না, কিন্তু সেটুকু উপলব্ধি কিন্তু তাদের মধ্যে এসে গিয়েছিল।
প্রত্যেকটি সমাধিতে মৃতদেহের পাশে নানা ধরনের অস্ত্র-শস্ত্র কিন্তু সাজিয়ে রাখা হতো। বিভিন্ন ধরনের জিনিস রাখা হতো যেন কোনো কিছুই অকাল অভাব কোনো মৃত ব্যক্তি যেন বোধ না করে। এছাড়া মৃতদেরকে সমাহিত করে এক ধরনের আচার বা রিচুয়াল ছিল। অর্থাৎ মৃতদেরকে সমাহিত করার সময় কতগুলি নিয়ম পালন করা হতো বা বিশেষ অনুষ্ঠান করা হতো। রিচুয়ালের মধ্যে আবার দু একটি অনুষ্ঠানের কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন মৃতদের রক্তে প্রতিরূপে লাল রঙের প্রলেপ ইত্যাদি, উত্তাপ ও রক্ত জীবনের প্রতীক ইত্যাদি। গুহা চিত্র থেকে কিন্তু প্রত্নপ্রস্তর যুগে মানুষের জাদু বিশ্বাসের কিন্তু পরিচয় পাওয়া যায়। প্রাচীন গুহাগুলিতে পাওয়া গেছে শিকারের দৃশ্য বা শিকার উৎসবের দৃশ্য। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে গুহা চিত্র থেকে প্রত্নপ্রস্তর যুগে মানুষের জাদু বিশ্বাসের কিন্তু পরিচয় পাওয়া গিয়েছিল। প্রাচীন গুহা চিত্রগুলি নিছক শিল্প চর্চা ছিল না, ছিল একটি জাদু ক্রিয়া বা ম্যাজিক। প্রত্নপ্রস্তর যুগের মানুষ কি বিশ্বাস করত? প্রত্নপ্রস্তর যুগের মানুষ বিশ্বাস করত জাদু ক্রিয়া অনুষ্ঠিত হলে খাদ্যের জোগান সম্পর্কে কিন্তু নিশ্চয়তা থাকবে, শিকারে জন্তু জানোয়ারের সংখ্যা বাড়বে এবং সাফল্যের সঙ্গে কিন্তু শিকার করাও সম্ভব হবে। এই কামনা নিয়ে যাদের বিশ্বাস শিল্পীরা গুহাগর্তে রঙে এবং রেখায় তারা কিন্তু ফুটিয়ে তুলত গন্ডার, ম্যামথ ইত্যাদি ছবি কিন্তু তারা ছবিতে আদিম মানুষের বিশ্বাস ছিল দেওয়ালে যেমন তেমনি জন্তু জানোয়ারের জঙ্গলে আড়ে থেকে কিন্তু শিকারের হাতিয়ারের নাগালের মধ্যে প্রত্যক্ষই ধরা পড়ে। পুরানো প্রস্তর সংস্কৃতিতে সর্বপ্রথম চারুশিল্পের সাক্ষাৎ পাওয়া যায়। এই সংস্কৃতির শুরুতে আবির্ভাব, শেষ পর্যায়ের অবক্ষয়, প্রাচীন মানুষের বাসস্থান ইত্যাদি সবকিছু কিন্তু গুহা চিত্রের মাধ্যমে। তাহলে আমরা যে পরবর্তীকালে গুহা চিত্র দেখতে পাই, তাহলে গুহা চিত্রে কিন্তু গুরুত্ব অনেকখানি আছে এখানে। এই প্রস্তর যুগে আমরা তিনটে ভাগ দেখতে পেয়েছিলাম, ভারতের পুরাতন প্রস্তর যুগ, উচ্চ প্রস্তর, মধ্য প্রস্তর এবং নিম্ন প্রস্তর যুগ। মানুষের জৈবিক ও সাংস্কৃতিক বিকাশে কিন্তু তাহলে মানুষ সর্বপ্রাচীন অর্থাৎ পুরাতন প্রস্তর যুগ মানুষের জৈবিক ও সাংস্কৃতিক বিকাশে আদিমতম। এই যুগ ছিল কৃষিকার্যের প্রবর্তনে আগেকার ঠিক যুগ। কারণ আমরা জানি যে মেসোলিথিক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে কৃষিকার্যের একটা সূচনা হচ্ছিল, সেটা পরবর্তীকালে নিওলিথিক থেকে আমরা দেখতে পাই যে এই কৃষিকার্যের সূচনা হচ্ছে। মোটামুটি সেই সময় কিন্তু নিওলিথিক পিরিয়ড থেকে দেখতে পাই কৃষিকার্যে বা চাষবাসের যে একটা উল্লেখ কিন্তু আমরা সেই সময় দেখতে পাই। ভারতের পুরাতন প্রস্তর যুগ তিন ভাগে ভাগ করা যায়, নিম্ন, মধ্য এবং উচ্চ প্রস্তর যুগ। নিম্ন স্তরটি পাঞ্জাব, নর্মদা, তামিলনাড়ু এবং কাশ্মীরে বিস্তৃত। এর প্রধান বৈশিষ্ট্য হলো ফ্লেক বা পাট শিল্প, যেটা আমরা এখন যেটা পাট বলি, এটা কিন্তু নিম্ন প্রস্তরটি। এর প্রধান বৈশিষ্ট্য হলো ফ্লেক বা পাট শিল্প। আচ্ছা, মধ্যস্তরটি কেরালা, মধ্যস্থটি কেরালা বাদ দিয়ে ভারতের অন্যান্য প্রদেশে বিস্তৃত। এরও কিন্তু আমরা যে বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে ফ্লেক বা পাট শিল্প। উচ্চ এবং শেষ প্রস্তর সংস্কৃতিটা হচ্ছে অন্ধ্র, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র, গুজরাটে বিস্তৃত ছিল। এর প্রধান বৈশিষ্ট্য হলো ব্লেড বা ফলা শিল্প এবং বুনি বা খোদক শিল্প। পুরাতন প্রস্তর যুগে উল্লেখিত শ্রেণী বিভাগ কোনো নৃতাত্ত্বিক ভারতের ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে করেন না। তাদের মতে উচ্চ পরাপ্রস্তর উপাদান বিশিষ্ট ব্লেড বা খোদক শিল্প ভারতে যেমন পাওয়া যায়, তাদের মধ্যে মজ্জাতত্ত্ব এটা নিয়ে বিরোধিতা কিন্তু দেখা যায়। কারণ ইতিহাসে আমরা জানি যে সবসময় যে সবকিছু একেবারে ঠিকঠাক পাওয়া যায় তা কিন্তু নয়। যে আমাদের বা তারা কিন্তু আমরা জানি যে আর এই সময় আমরা দেখেছি মানুষ কিন্তু ছিল শিকার এবং সংগ্রহের উপরে নির্ভরশীল। কারণ সেই সময় যে ফলমূল প্রায় ফুরিয়ে গিয়ে ছুটে যেতে হতো অন্য জায়গায়, নতুন জায়গায়, এবং এই জন্য তাকে কিন্তু অনেক ঘুরে বেড়াতে হতো। মানে সেই সময় কিন্তু তারা যাযাবর প্রকৃতিরই ছিল, তাদের স্থায়ীভাবে কিন্তু কোনো
বাসস্থান ছিল না। নিম্ন পুরাতন প্রস্তর যুগ সম্পর্কে আচ্ছা, এখানে একটা আমরা জানি যে নিম্ন পুরাতন প্রস্তর যুগে কিন্তু আবিষ্কৃত হয়েছে, নিদর্শন আবিষ্কৃত হয়েছিল কাশ্মীরের পহেলগাঁও নিকটবর্তী একটি স্থানে। নিদর্শনগুলি হলো, যেটা ছিল হচ্ছে একটা বড় আকারের ফলক এবং একখানে অবিন্যস্ত হাতকুটা। হাতিয়ারগুলি ছিল সম্ভবত নিম্ন প্লাইস্টোন যুগে। সোয়ান শিল্পে আছে, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দেখা যায়। এরপর আমরা চলে যাব হচ্ছে নিম্ন পুরাতন প্রস্তর যুগে কিন্তু মানুষ কোন রকম স্থায়ী বসতি গড়ে তোলেনি, কারণ আমরা স্থায়ী বসতি দেখতে পাই মধ্য প্রস্তর যুগের শেষের দিকে বা একদম যেটা নব্য প্রস্তর যুগ, সেই সময় থেকে কিন্তু মানুষ তার বাসস্থান গড়ে তুলতে শুরু করে। পুরাতন প্রস্তর যুগে কিন্তু বা প্রথম প্রস্তর যুগে কিন্তু অনেক রকমের উল্লেখযোগ্য ছিল মানে জায়গা ছিল, যেগুলোকে কিন্তু আমরা উল্লেখযোগ্য কেন্দ্র ছিল, যেমন সারাইনা, হারদোয়া ইত্যাদি। কাশ্মীরের কিছু জায়গায় কিন্তু উল্লেখযোগ্য কেন্দ্র ছিল। তার মানে সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু পুরাতন প্রস্তর যুগের অনেক রকমের মানে জায়গা বা নিদর্শন ছিল। এছাড়াও ভারতের বিভিন্ন যেসব প্রাগৈতিহাসিক ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে, তাদের মধ্যে কয়েকটি উপনালীবদ্ধ কিন্তু মূল্যায়ন করা হয়ে গেছে। এর যেমন হচ্ছে পাটওয়ার অধিকতা ইত্যাদি। এছাড়াও আমরা দেখি যে তারা যাযাবর ব্যক্তি হিসাবে থাকতেন, তারা কিন্তু দলবদ্ধ ভাবে কিন্তু তারা বাস করত। এরপরে আমরা দেখব হচ্ছে ভারতের মধ্য পুরাতন প্রস্তর সংস্কৃতি। মোটামুটি ভাবে উচ্চ প্লেস্টোন কালে বা যেটাকে বলা হয় প্লাইস্টোসিন কালের প্রথমার্ধে বর্তমান ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল থেকে যে সমস্ত হাতিয়ার আবিষ্কৃত হয়েছে, তাদের সংস্কৃতি হচ্ছে মধ্য পুরাতন প্রস্তর সংস্কৃতি নামে অভিহিত। উল্লেখিত হাতিয়ার পাওয়া গেছে মহারাষ্ট্রের প্রগতি উপত্যকা, নিবালা বা লালদালুনি উপত্যকা, মালবের সিগনা উপত্যকা, মান্দাসন, নাহারগড়, মধ্যপ্রদেশের জব্বলপুর, তারপরে ভীমবেটকা, এসব জায়গায় কিন্তু, বা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়। এছাড়া আরো অনেক জায়গায় কিন্তু মধ্যপ্রস্তর যুগের অনেক নিদর্শন কিন্তু আবিষ্কৃত হয়েছে। মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতির হাতিয়ারে কিন্তু বেশিরভাগই ছিল চোখলা হাতিয়ার। হাতিয়ার প্রকারের মধ্যে নানা ধরনের ছাঁচুনি ছিল সর্বাপেক্ষা। এই সময় কিন্তু ছাঁচুনি, বা যেটা আমরা এখন ছাঁকনি বলি, ছাঁচুনি কিন্তু অনেক দেখা যায়। সামান্য সংখ্যক ছেদনি আর হাতকুটার কিন্তু পাওয়া গিয়েছিল। সাধারণত বর্ষা বলমে ফলার ব্যবহৃত ভারতের উষ্ণমণ্ডলের অরণ্য পরিবেশে কাঠের তীক্ষ্ণতা। মধ্য পুরাতন প্রস্তর সংস্কৃতি হাতিয়ার নির্মাণ পদ্ধতিতে পরিলক্ষিত। তাদের মধ্য পুরাতন প্রস্তর সংস্কৃতি হাতিয়ার নির্মাণ পদ্ধতিতে পরিলক্ষিত হয় পুরাতন এবং নতুন পদ্ধতির সংমিশ্রণ। ইউরোপের মতো লেবাংশের পদ্ধতি ব্যাপক কিন্তু ব্যবহার আছে। এছাড়াও আমরা দেখতে পাই যে ভারতের মধ্যপ্রস্তর সংস্কৃতির ন্যূনতম, যেটা আমরা দেখতে মধ্যপ্রস্তর সংস্কৃতির ন্যূনতম সংজ্ঞা কি ছিল, যে এই সংস্কৃতিটা হচ্ছে পুরোটা পুরাতন, মানে পুরাতন এই সংস্কৃতি অন্তঃপুরাতন প্রস্তর সংস্কৃতি পরবর্তী এবং নব্য প্রস্তর সংস্কৃতি কিন্তু আগের স্টেজ। তার মানে এটা হচ্ছে পুরনো যে প্রস্তর সংস্কৃতি পরবর্তী এবং নব্য প্রস্তর সংস্কৃতি একদম আগের স্টেজ, মানে যে সেজন্য এখানে বলা হচ্ছে মধ্যপ্রস্তর। মানে এই যুগে যেমন বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাই হাতিয়ার এবং মানুষের জীবন অভ্যাসের মধ্যে বা খাদ্যাভ্যাসের মধ্যে, সবকিছুর মধ্যে কিন্তু একটা পরিবর্তন দেখা যায়। ভারতে একমাত্র কর্ণাটকের বেল্লারি ব্যতীত আর কোনো স্থান থেকে তেমন আদর্শ স্তর বিন্যাস কিন্তু আবিষ্কৃত হয়নি। অবশ্য ভারতের নানা স্থান থেকে টার্ডিস শিল্পের খুদে পাওয়া দেখা যায়। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এ পর্যন্ত যত খুদে হাতিয়ার পাওয়া গেছে এবং যে হাতিয়ারগুলি
সময় নির্ণয় করা সম্ভব তার 10,000 বছর থেকে 4,000 বছর আগে পর্যন্ত ভারতে খুদে হাতিয়ারের সংস্কৃতি বিরাজিত ছিল। সেই সময়কালের মধ্যে নব্যপ্রস্তর এবং ধাতুপ্রস্তর আগে পর্যন্ত ভারতে খুদে হাতিয়ারের সংস্কৃতি বিরাজিত ছিল এবং সেই সময়কালের মধ্যে নব্যপ্রস্তর এবং ধাতুপ্রস্তর সংস্কৃতির কিন্তু উন্মেষ এবং বিকাশ ঘটেছিল। ফলে বহু ক্ষেত্রে এইসব সংস্কৃতি পশু সামগ্রীর সংশ্লিষ্ট অবস্থায় কিন্তু পাওয়া গেছে। এই কারণে ভারতে মধ্যপ্রস্তর সংস্কৃতির একক চিত্র কিন্তু খুব একটা স্পষ্ট নয়। গাঙ্গী উপত্যকা, উত্তরে পার্বত্য অঞ্চল এবং আসাম ব্যতীত ভারতের অন্যান্য অনেক জায়গা থেকে আসাম ব্যতীত ভারতের প্রায় সমস্ত জায়গা থেকে কিন্তু মধ্যপ্রস্তর সংস্কৃতি নিদর্শন আবিষ্কৃত হয়েছে। পুরাপ্রস্তর যা ভারতের প্রায় সর্বত্রই ছিল, কিন্তু কিছু অংশ বাদ দিয়ে ভারতের প্রায় সব জায়গা থেকে কিন্তু মধ্যপ্রস্তর সংস্কৃতি নিদর্শন আবিষ্কার হয়েছে। উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া গেছে পশ্চিম ভারত, মধ্য ভারত, পশ্চিম মধ্য ভারত, পূর্ব মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে। গুজরাটের সমভূমি অঞ্চলে লাঙ্গাস থেকে মধ্যপ্রস্তরের সংস্কৃতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিদর্শন আবিষ্কার হয়েছে। পাওয়া গেছে কবরস্থ কয়েকটি নরকঙ্কাল, বুনো শুয়োর, নেকড়ে ইত্যাদি কিন্তু বহু জন্তু ইত্যাদি জীবাশ্ম। প্রাপ্ত হাতিয়ার সামগ্রীতে বেশিরভাগ ব্লেড, চোখলা পদ্ধতি হাতিয়ার এবং সামান্য সংখ্যক জ্যামিতিক খুদে হাতিয়ার ইত্যাদি সবই ছিল। পশ্চিম ভারতের সব থেকে উল্লেখযোগ্য মধ্যপ্রস্তর সংস্কৃতি নিদর্শন আবিষ্কৃত হয়েছে রাজস্থানের বাগড় থেকে। তাহলে আমরা কি দেখতে পাই, পশ্চিম ভারতের সব থেকে উল্লেখযোগ্য মধ্যপ্রস্তর সংস্কৃতি নিদর্শন আবিষ্কৃত হয়েছে কোথা থেকে? বাগড় থেকে। এখানে দেখা গেছে খ্রিস্টপূর্ব 50 আচ্ছা, বাগড়ের সমগ্র বসতি স্তরকে কিন্তু 3টি প্রধান পর্যায়ে বিভক্ত করা হয়েছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, বাগড়ের সমগ্র বসতি স্তরকে 3টি প্রধান পর্যায়ে কিন্তু বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। এই সময় কিন্তু আমরা মধ্য ভারতে দেখতে পাই, পশ্চিম মধ্য ভারত, পূর্ব মধ্য ভারত, এইসব সমস্ত জায়গায় কিন্তু মধ্যপ্রস্তর সংস্কৃতি কিন্তু অনেক রকম নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এবং মধ্যপ্রস্তর সংস্কৃতি যেটা আমরা দেখতে পাই যে ভীমবেটকা, এসব জায়গায় কিন্তু এই মধ্যপ্রস্তর সংস্কৃতি কিন্তু অনেক কিছু দেখা যায়। এই সংস্কৃতির বৈশিষ্ট্যাবলী কি? মধ্যপ্রস্তর সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অগ্রগতি ঘটে। এই যুগ ছিল পুরাতন প্রস্তর যুগ থেকে নব্যপ্রস্তর যুগে মধ্যবর্তী কাল। তার মানে একদিকে পুরাতন প্রস্তর যুগে শেখ এবং নব্যপ্রস্তর যুগে মধ্যবর্তী কাল। এই সময় তুষার যুগের অবসানের ফলে উত্তরণের এক অন্তর্বর্তী পরিবর্তনশীল অধ্যায় কিন্তু সূচিত হয়। হিমবাহগুলি সংকোচন ঘটে। এখন থেকে প্রায় 18,000 বছর আগে পৃথিবী আবার উষ্ণ এবং শুষ্ক হয়ে উঠতে শুরু করে। তাহলে হিমবাহগুলি সংকোচন ঘটেছিল এবং এখন থেকে প্রায় 18,000 পৃথিবী আস্তে আস্তে কিন্তু আবার শুষ্ক এবং গরম হয়ে উঠতে শুরু করে। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে যে পুরাতন প্রস্তর যুগে কিন্তু আবহাওয়া ছিল অত্যন্ত হিমশীতল। এছাড়াও সেই আবহাওয়া এখনো চলছে, বরফ গলতে শুরু করে বা পর্বত চূড়ার দিকে কিন্তু ক্রমশ উত্তরের দিকে সরে যায়। আবার পৃথিবীতে নতুন করে দেখা যায় সবুজের সমারোহ। এর সঙ্গে কিগুলো দেখে হাতিয়ারগুলো কিন্তু বদলে যায়। প্রকৃতপক্ষে এই যুগ এক নতুন অভিযোজনের যুগ। যেসব প্রাণী এবং এই আবহাওয়ায় বা ঠান্ডায় বসবাস করতে শুরু করেছিল তারা কিন্তু আরো উত্তর দিকে সরে যায়। কিছু মানুষের দল পশুদের পিছন পিছন কিন্তু তারা চলে যায়। মধ্যপ্রস্তর যুগে পুরাতন প্রস্তর যুগে অর্থনীতি কিন্তু অব্যাহত ছিল, আর এই যুগে মানুষদের বড় বড় জন্তুর চাইতে ছোট ছোট পশু শিকারের দিকে কিন্তু বেশি ঝোঁক দেখা গিয়েছিল। মানুষ এশিয়ার উষ্ণ বলে মানুষের ছোট ছোট পশু, এই যুগে মানুষদের কি দেখা গিয়েছিল, বড় এবং হিংস্র বড় বড় জন্তুর চেয়ে ছোট ছোট জন্তুর দিয়ে কিন্তু তারা এবার শিকারের দিকে তাদের দেখা যায়, পশু শিকারের দিকে ঝোঁক বেশি দেখা যায়। কিছু মানুষ এশিয়ার উষ্ণ অঞ্চলে বসবাস শুরু করেছিল। আনুমানিক 30,000 খ্রিস্টপূর্ব থেকে আনুমানিক 8,000
খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময় বর্তমান ছিল। ভারতে আবার এই সময় সাহিত্যকাল ছিল অন্য। মধ্যপ্রস্তর যুগে ছোট ছোট হাতিয়ারে কিন্তু ব্যাপক ব্যবহার শুরু হয়েছিল। এই হাতিয়ারগুলিকে বলা হতো মাইক্রোলিথ, মানে হচ্ছে মাথাটা খুবই সরু। বর্ষা এবং তীরের ফলা হিসাবে এদেরকে ব্যবহার করা হতো। এই যুগে কিছু মানুষ বরফের উপর দিয়ে স্লেজ গাড়িতে যাতায়াত করত। অবশ্য যারা বরফের দেশের বাসিন্দা ছিল। প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ফলে মানুষের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। প্রাকৃতিক পরিবেশে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ফলে মানুষের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। তুষারের যুগে গাছপালা নিশ্চিহ্ন হয়ে যায়। এছাড়াও মারা পড়ে বেশিরভাগ জন্তু, কারণ এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রাকৃতিক অভিযোজনের সঙ্গে সঙ্গে যে অনেকে কিন্তু উত্তর দিকে সরে যেতে শুরু করেছিল। যারা থেকে গিয়েছিল তারা এখানে থেকে গিয়েছিল, কারণ আবহাওয়ার কিন্তু ক্রমশ পরিবর্তন হচ্ছিল। বরফের যাতায়াত করতে অবশ্য যারা বরফের দেশের বাসিন্দা ছিল। প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ফলে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। তুষার যুগে কিন্তু গাছপালা নিশ্চিহ্ন হয়ে যায়, মারা পড়ে যায় বেশিরভাগ জীবজন্তু। আদিম অতিকায় হাতি সম্পূর্ণভাবে কিন্তু নিশ্চিন্ত হয়ে যায়, কারণ এর আগে আমরা দেখেছিলাম বেশ কিছু হিংস্র জন্তু তারা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তারা বিলুপ্ত হয়ে যায়। তাহলে আদিম যুগে সেই যে হাতি, সেই অতিকায় হাতি তারা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যায়। ফলে খাদ্যের জন্য পশু এবং ফলমূলের অভাব কিন্তু দেখা যায়। এই সময় আগের মতো জীবজন্তু প্রচুর না থাকলেও এখানে এখন কিন্তু এই সময় আমরা দেখতে পাই যে প্রচুর মাছের জন্ম হয়েছিল। কারণ এই যে বরফটা গলে জল আসে সেখানে কিন্তু প্রচুর মাছের উৎপন্ন হয়। তাহলে ধীরে ধীরে এখানে কি দেখা দিল, মৎস্যজীবী সমাজ তারা জলের ধারে বসবাস করতে শুরু করলো এবং পুরুষরা মাছ ধরতো আর মেয়েরা কিন্তু মাটি করে গাছের মূল সংগ্রহ করত। সেই মূল মাটিতে পুঁতে তারা কিন্তু ফসল উৎপাদন পদ্ধতিও কিন্তু তারা আস্তে আস্তে শিখতে শুরু করলো। কারণ আমরা জানি যদি কোনো একটা ফলে বা ফুলের বীজ কোথাও ফেলা যায় তাহলে সেখান থেকে কিন্তু ফলের গাছ বা ফুলের গাছ কিন্তু বা সবজি যদি কোনো বীজ আনা থাকে তাহলে সেখান থেকে কিন্তু সেগুলো উৎপন্ন হয়। এই সময় দেখলাম গৃহপালিত পশুরও দেখলাম গণের গোষ্ঠীর মধ্যে কিন্তু কুকুরই বলে এখানে সর্বপ্রথম এই সময় গৃহপালিত প্রাণী। তাহলে এই সময় থেকে কিন্তু গৃহপালিত পশুরও কিন্তু একটা পরিবর্তন আসতে শুরু করে। এছাড়া হচ্ছে শিকারীদের কিন্তু যারা বন্দুকধারী শিকারীদের কিন্তু এই কুকুররা বেশি সাহায্য করত, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আমরা দেখতে পাই যে মেগালিথিক যুগ এবং মেগালিথিক কিংবা মধ্যপ্রস্তর যুগের একটি অংশ। এই সময় কিন্তু সমাপ্তির পর এই যুগের সূত্রপাত হয়েছিল। প্রাক-ইতিহাসের ধারার উপরে কিন্তু এই যুগের প্রভাব কিন্তু সুদূর প্রসারী। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মধ্যপ্রস্তর যুগে মানুষ চাষবাস তারা শেখেনি, তারা কিন্তু তখন চাষবাস শেখেনি। পরবর্তীকালে তারা চাষবাস শিখেছিল। অরণ্য থেকে শিকার আর সংগ্রহ ছিল কিন্তু জীবন ধারণের তাদের প্রধান উপায়। মেসোলিথিক যুগের শেষ দিক থেকে আমরা দেখতে পাই যখন নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগে তখন কিন্তু এই চাষবাসের ধারা আস্তে আস্তে শুরু হতে থাকে। সেই সময় ধান চাষের বা ফলমূলের যে অস্তিত্ব, সেই সময় যে কিছু বন্য ফল বা সেরকম দেখা যায়, সেই সময় কিন্তু এগুলো শুরু হতে থাকে। তবে শিকারের জন্য কিন্তু পশুপালন শুরু হয়নি, তবে শিকারের জন্য কিন্তু কুকুর ছিল। এই সময় মানুষের সংস্কৃতি গড়ে উঠেছিল পরিবেশ অনুসারে। সমুদ্র, পুকুর আর অরণ্যবাসী মানুষ ব্যবহার করত কুঠার, বড়শি এবং হারপুন। মেসোলিথিক কিংবা মধ্যপ্রস্তর যুগ হলোসিন যুগের একটি অংশ। প্লাইস্টোসিন যুগের সমাপ্তির পর এই যুগের সূত্রপাত হয়েছিল। প্রাক ইতিহাসের ধারার উপরে এই যুগের প্রভাব কিন্তু ছিল হচ্ছে
সুদূর প্রসারী। পুরাতন প্রস্তর যুগের মধ্যপ্রস্তর যুগ কিন্তু অল্পকাল স্থায়ী ছিল। তাই পুরাতন প্রস্তর যুগের উপরে পুরাতন প্রস্তর যুগের তুলনায় মধ্যপ্রস্তর যুগ কিন্তু অল্পকাল স্থায়ী ছিল। পাথরের ব্যবহারের দিক থেকেও কিন্তু এই যুগের বৈশিষ্ট্য অনেকটাই কম ছিল। এই যুগে এমন কিছু আবিষ্কার দেখা যায় যার সঙ্গে পাথরের কিন্তু কোনো যোগ ছিল না। আবহাওয়ার তাপমাত্রার ক্ষেত্রে এই সময় অনেক দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। পরিবেশের পরিবর্তন এত বেশি হতে থাকে যে মানুষের ভারসাম্য ভেঙে পড়েছিল। সংস্কৃতির ক্ষেত্রে একটা নতুন দিক দেখা যায় যাকে বলা হয় মেসোলিথিক সংস্কৃতি। এছাড়া মঙ্গোলয়েড জাতির মানুষ থেকে তারা দুটো ভাগ হয়ে যায়। একটা হচ্ছে প্রোটো অস্ট্রেলয়েড, আরেকটা প্রোটো অস্ট্রেলয়েড। ভারতের আদিম অধিবাসীদের মধ্যে দেখতে পাই আমরা প্রোটো অস্ট্রেলয়েড বা হোমো অস্ট্রেলয়েড ইত্যাদি জাতিদের। মধ্যপ্রস্তর যুগে গৃহ নির্মাণের উপাদান ছিল বন এবং জলের দান। কখনো কখনো জল বা জলাভূমির উপর গোল করে মাটি খুঁড়ে নল খাবার ছাউনি দিয়ে সারা বছরের বাসস্থান তৈরি করা হতো। অনেক অতিকায় পশু তখন কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। বরফের সাথে সাথে তারা কিন্তু তখন পালিয়ে গিয়েছিল। এছাড়াও দেখতে পাই জলে নানা রকমের মাছ, ম্যামথ ও অন্যান্য পশুদের বদলে কি দেখতে পেয়েছিলাম? হরিণ, বুনো জানোয়ার এবং মাছ, বুনো হাঁস, রাজহাঁস ইত্যাদি, যা ছিল অপর্যাপ্ত খাদ্যের উৎস। কিন্তু এইসব নতুন ধরনের প্রাণীদের স্বভাব চরিত্র একেবারেই আলাদা। তারা প্রায় ক্ষুদ্র ছিল ইত্যাদি। এই সময় মধ্যপ্রস্তর যুগে যে যান্ত্রিক উন্নতি ঘটেছিল তা পরিলক্ষিত হয় তীর ধনুকের ব্যবহারে। তার প্রমাণ মিলেছিল ফলা জাতীয় পাথরের হাতিয়ারে এবং তীর ধনুক সহ মানুষের শিকার দৃশ্যের অবস্থানে। কারণ আমরা জানি মধ্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য গুহা চিত্রগুলো দেখতে পাই হচ্ছে ভীমবেটকার গুহা চিত্র। মাছ ধরার জন্য আবিষ্কৃত হয়েছিল বড়শি, যেটা মানে মাছ যেটা দিয়ে ধরা হয়, চাটা, জাল এবং ফাঁদের সঙ্গে অনেক মাছ ফাঁদে ধরা পড়তো। মাছের দলের ঋতুগত স্থান এবং কলের অনেক কিছু এখানে পরিবর্তন হয়েছিল। তার মানে মোটামুটি দেখা যাচ্ছে যে মধ্যপ্রস্তর যুগের যেটা আমরা মানুষের জীবনযাত্রা খুব যে একটা অদল বদল ঘটেছিল তা নয়, তবে হাতিয়ারের আকৃতি এবং গঠনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছিল। এই সময়কার হাতিয়ারগুলো ছিল আগেকার চাইতে আকারে ছোট এবং খুবই হালকা। এগুলি ছিল এই যুগের বৈশিষ্ট্য। হাতিয়ারগুলি সাধারণত ছোট, লম্বাটে, চ্যাটা বা চিল্কা থেকে তৈরি করা হতো। কখনো কখনো মূল পাথর থেকেও তৈরি করা হতো ভারী ধরনের হাতিয়ার ইত্যাদি। তাহলে শীত প্রধান মধ্যপ্রস্তর হাতিয়ার সাধারণত কিন্তু গুহা থেকেই পাওয়া গিয়েছিল ইত্যাদি। মধ্যপ্রস্তর যুগে কয়েকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র আমরা ছিল। মধ্যপ্রস্তর যুগে যদি আঞ্চলিক বিস্তৃতি আমরা ধরি তাহলে প্রায় ভারতের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু কোনায় কোনায় মধ্যপ্রস্তর যুগে আমরা একটা সংস্কৃতি দেখতে পাই যে যথেষ্টভাবে বিস্তৃত। যেমন পুরাতন প্রস্তর যুগে সংস্কৃতি পুরোটা জুড়ে বিস্তৃত ছিল, তেমনি কিন্তু মধ্যপ্রস্তর যুগে প্রায় ভারতের সর্বত্রই সেখানে বিরাজমান ছিল। মধ্যপ্রস্তর যুগে আমরা দেখতে পেয়েছি প্রযুক্তিগত অগ্রগতি। এই সময় সবচেয়ে বেশি ব্যবহার করা হতো সেটা হচ্ছে মাইক্রোলিথ। এর আকৃতি বেশ সূচের মতো ছিল। এছাড়াও তুরপুরের ফলা প্রভৃতি ছিল এই যুগে প্রধান হাতিয়ার। এসব বিভিন্ন হাতিয়ারগুলি ব্যবহার করা হতো নানান কাজে। হাতিয়ারের এই বৈচিত্র্য এবং গঠন কিন্তু গঠনীয় কাজে উচ্চ পুরাপ্রস্তর যুগে দেখা যায়নি। হাতিয়ারগুলি থেকে অনেক ক্ষেত্রে একের পর এক কোনো হাতলের গায়ে আটকে থাকতো, ছুরি ইত্যাদি কাজে লাগানো হতো। মধ্যপ্রস্তর যুগে আরেকটি বৈশিষ্ট্য হলো কোর বা মূল থেকে ফ্লেক্স শিল্পের আধিক্য। আগগুলি আগের তুলনায় হালকা এবং মিহি ছিল। আয়ুর তৈরি শিল্প জীবনের ক্ষেত্রে ইত্যাদি আদিপ্রস্তর যুগের তুলনায় কিছুটা বেশি দক্ষতায় পরিণত হয়েছিল।
এই সময় কালানুক্রমে বিস্তৃতি নিয়ে অনেক দেখা গিয়ে মানে অসময়কাল ধরিয়েছিল, কিন্তু এই সময়কাল নিয়ে বিতর্ক আছে। কেউ বলেছে এত সময় থেকে এত অবধি বা এত বছর, হ্যাঁ, সঠিক সময় নিয়ে কিন্তু সেই অর্থে কেউ সেইভাবে বলতে পারেনি। এই সময় আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে রক যেটাকে বলা হয়, মানে রক আর্ট বা গুহাচিত্র বা শৈল চিত্রকলা। পুরাতাত্ত্বিক সংরক্ষণে যে কোনো শিলার উপরে খোদাই করা বা অঙ্কন করাকে বলা হয় শিলা শিল্পকলা বা শৈল চিত্রকলা। তবে শব্দটি বিশেষ করে প্রাগৈতিহাসিক অথবা সমসাময়িক প্রাক-কালজয়ী সমাজের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা হয়। শিলা শিল্পকলা প্রাচীন পৃথিবী থেকে নতুন পৃথিবী সর্বত্র ব্যাপকভাবে বিস্তৃত হয়েছিল। আমরা দেখেছি রাজস্থানের বাগড় এই সময় কিন্তু বেশ উল্লেখযোগ্য একটি সাংস্কৃতিক কেন্দ্র। বাগড়, এবং আরেকটা দেখেছি হচ্ছে আমরা মধ্যপ্রদেশের বাগড় ইত্যাদি জেলা। এই গুহা চিত্রগুলি কিন্তু অনেক বৈশিষ্ট্য দেখতে পাই আমরা। এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রাগৈতিহাসিককালে মানুষের সাংস্কৃতিক অগ্রগতির ইঙ্গিত ইত্যাদি। গুহা চিত্রে শুরু হয়েছিল প্রতীকেরই ব্যবহার, জন্তু জানোয়ারের পাশে আঁকা হতো নানা রকমের সংকেত। গুহা চিত্রে লাল কালো ইত্যাদি দাগগুলো ছিল। এরপর হচ্ছে নব্যপ্রস্তর সংস্কৃতি। এইটা নিয়ে একটা বিতর্ক আছে যে নব্যপ্রস্তর যুগে বিপ্লব, এখানে কি বলা যায় যে এই সময় কোনো বিপ্লব ঘটেছিল? কিছুটা হলেও কিন্তু বিপ্লব ঘটেছিল, কারণ আমরা জানি খাদ্যাভ্যাসে বা মানুষের জীবন ধারণে ইত্যাদির ক্ষেত্রে কিন্তু একটা বড় বিপ্লব দেখা দিয়েছিল। মধ্যপ্রস্তর সংস্কৃতির শেষে পৃথিবী পৃষ্ঠে আবহাওয়া আমরা কিরকম দেখতে পাই? অস্বাভাবিক অবস্থা কাটিয়ে কিন্তু বর্তমানে আবহাওয়া স্থিতি লাভ করেছে। সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই মধ্যপ্রস্তর যুগের কিন্তু শেষের দিকে, মানে নব্যপ্রস্তর যুগ ক্রমশ সেখানে প্রবেশ করছে। প্রত্নপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগে মানুষ পশু পাখি শিকার এগুলো করতো, কিন্তু এই নব্য জীবন ধারণ করতো। দৈনন্দিন জীবন ছিল তাদের বিপদসংকুল এবং নিরাপত্তার অভাব অনিশ্চিত ছিল। তারা প্রকৃতির উপরে ছিল একান্তভাবে নির্ভরশীল। প্রথমত শিকারকে কেন্দ্র করে প্রত্নপ্রস্তর সংস্কৃতি গড়ে কিন্তু উঠেছিল, কিন্তু এই পরিবর্তন কিন্তু আমরা ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাই। এবং এই প্রত্নপ্রস্তর যুগের শেষের দিকে কিন্তু আমরা কি দেখতে পাই যে এই সময় মানুষ আস্তে আস্তে কিন্তু যাযাবর জীবন বৃত্তি ছেড়ে তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস জীবন করতে শুরু করে। এই সময় থেকে কৃষিকার্যের সূচনা আমরা দেখতে পাই, বা অনেক সময় যে চাষের যে একটা অস্তিত্ব সেটাও কিন্তু দেখা যায়। আগেকার দিনে কি করতো, বুনো ফলমূল সংগ্রহ ইত্যাদি ছিল, কিন্তু সেইটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। স্থায়ী বসতি নির্মাণ শুরু হয়। স্থায়ী বসতি ভারতের প্রথম গ্রাম এবং বলতে আমরা যাই প্রথমে গ্রাম এবং পরে নগর শুরু হয়েছিল। প্রথম বিপ্লবের ফলে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, কারণ তারা আস্তে আস্তে এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ফলমূল শিকার সংগ্রহে, কিন্তু এবার তারা কৃষিকার্যে একটা নতুন পদ্ধতি তারা শিখেছিল, সেই মূল সংগ্রহ করা এবং সেই মূল পুঁতে তারা কিন্তু খাদ্য উৎপাদন পদ্ধতির একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছিল। এই সময় থেকে আমরা দেখতে পাই যে কৃষিকাজ এবং পশুপালনেরও কিন্তু সূচনা। মানুষ সর্বপ্রথম কিন্তু খাদ্যের ব্যাপারে অনেকখানি প্রকৃতি নির্ভরতা কাটিয়ে কিন্তু তারা উঠতে পেরেছিল এবং কৃষিকাজে কিন্তু সূচনা হয়েছিল। মধ্যপ্রস্তর সংস্কৃতির পশুপালনের যে সূত্রপাত দেখা দিয়েছিল তা কিন্তু এই নব্যপ্রস্তর যুগে কিন্তু আরো বিকশিত হয়ে ওঠে, এবং কুকুরের পরে পর্যায়ক্রমে ছাগল, ভেড়া, শূকর, হ্যাঁ, গবাদি পশু, ঘোড়া প্রভৃতি প্রাণীকেও কিন্তু এবার গৃহপালিত পশু হিসাবে তারা ব্যবহার করতে গৃহপালিত করতে সক্ষম হয়েছিল। মানুষ সর্বপ্রথম কিন্তু জবকে চাষের আওতায় আনতে এই সময় সক্ষম হয়েছিল। প্রাচীন মানুষ কোদালে প্রান্তদেশে হাড় বা শিং করতে শেখে, যেহেতু প্রাচীন কৃষিকার্যে শ্রমের হাতিয়ার কিন্তু মূলত
পাশে কৃষিকার্যে আমরা কি দেখতে পাই, শ্রমিকদের মুখ্যত ছিল কোদাল। তাই সেই কোদালে কৃষিকাজই বলা হতো। চাষের কাজের পাশাপাশি বিভিন্ন শিল্পেরও কিন্তু আমরা এই সময় নিদর্শন দেখতে পাই, যেমন মৃৎশিল্প, দলশিল্প, বয়নশিল্প ইত্যাদি। কুটির এবং দালান নির্মাণ, চাষের সঙ্গে সঙ্গে তাহলে মানুষ তখন স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। সেই সময় কিন্তু আমরা দেখেছি তারা নিজেদের আস্থানে বেশি নজর দিতে পেরেছিল। গোড়ার দিকে ছিল মানে বেড়া দিয়ে, তারপরে শুধু মাটি, শেষে মাটির তৈরি ইট দিয়ে কিন্তু তারা আস্তে আস্তে ছাঁচে ফেলে ইট তৈরি করতো রোদে শুকিয়ে, এবং সেখান থেকে কিন্তু তারা আস্তে আস্তে গৃহ নির্মাণের কাজ শুরু করে। এই সময় আমরা দেখেছি যে লেনদেনের হওয়ার মতো বাস্তবতা তৈরি চাষিদের হাতে উদ্বৃত্ত শস্য থাকার ফলে এই সময় কিন্তু আমরা দেখি যে উল্লেখযোগ্য লেনদেনের একটা ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। কিছু শস্য মজুদ হয়, যারা তখনও পর্যন্ত জন্তু জানোয়ারকে শিরকে যারা ছিল রাজার ঘরে রাখা, তাদের সঙ্গে গ্রামের চাষিদের অসম্ভব ছিল। কিন্তু এই শস্য চাষিরা পায় মাছ, মাংস এবং পশুপালকদের তৈরি নানা জিনিস, আর যাযাবররা পায় শস্য। তাই দুই সম্প্রদায় কিন্তু তাদের মধ্যে একটা লেনদেনের সম্পর্ক গড়ে তুলেছিল। এছাড়াও সেই সময় ম্যাজিক ও দেখা যায় ট্যাবু ইত্যাদি অনেক রকমের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই নবপ্রস্তর যুগে। বন্টন ব্যবস্থা হয়েছিল, গ্রামীণ সমাজের উদ্ভব হয়েছিল, ধর্ম বিশ্বাসেরও কিন্তু আমরা এই সময় উদ্ভব দেখতে পাই। শেষের দিকে আমরা এরপর পশুপালন তো আমরা অতি অবশ্যই দেখতে পাই। মৃৎশিল্প ছিল, দারুশিল্প, বয়নশিল্প ইত্যাদি ছিল। এই নবপ্রস্তর যুগে বিপ্লব এই নিয়ে তো একটা ছিল যে দ্বন্দ্ব, যে ছিল কি ছিল না, কিছুটা হলেও কিন্তু সেই সময় বিপ্লব ঘটেছিল। শেষে আমরা দেখতে পাই হচ্ছে চালকোলিথিক যুগ বা তাম্রাশীল বা তাম্রবর্ণ যুগ যেটাকে বলা হয়। এই সময় আমরা দেখেছি পাথর এবং তামার ব্যবহার হয়েছিল। তার উপরে মৃৎশিল্পের মৃৎপাত্রেরও কিন্তু আমরা ব্যবহার দেখতে পাই। কৃষি এবং মৃৎপাত্র তাম্রাশীল যুগে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের মাটির পাত্র ব্যবহার আমরা দেখতে পাই। যে পুরাতন ধারার পাথর এবং নতুন করে একটা নতুন ধারার ধাতু, বিশেষত তামার এবং তামার সমন্বয় যুগ। এই যুগে পৌঁছে কিন্তু মানুষ পাথরের ব্যবহার ছাড়তে পারেনি। সেই সঙ্গে সঙ্গে কিন্তু পাশাপাশি এবং আধুনিক কালেও যে মানুষ আধুনিক কালেও পাথর মানুষের ব্যবহৃত উপকরণের একটি। তাম্রাশীল যুগে পাথরের অস্ত্রই ছিল প্রধান। কোনো কোনো স্থানে তখন পাথরের অস্ত্র তৈরির শিল্প কিন্তু গড়ে ওঠে। কিন্তু ক্রমশ দেখা যায় যে ধাতুর আবিষ্কার বা প্রাচীনকালে মানুষ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। এর কারণ উপাদান হিসেবে তামা এবং অন্যান্য ধাতু পাথর থেকে অনেক বেশি উন্নত উপাদান। পাথরের হাতিয়ার সহজেই ভেঙে যেতে পারে, সহজেই অকেজ হয়ে যেতে পারে, এবং তামার হাতিয়ার অকেজ হয়ে গেলেও বাতিল করতে কিন্তু ওদের পাথরের হাতিয়ার কিন্তু যখন তখনই ভেঙে পড়তো। এছাড়া আমরা দেখি যে তাম্রাশীল যুগে মানুষ বিভিন্ন ধরনের মাটির পাত্র ব্যবহার করত। এদের মধ্যে এক ধরনের পাত্রকে বলা হতো ব্ল্যাক অ্যান্ড রেড, মানে লাল কালো পাত্র। এ ধরনের পাত্র ব্যাপকভাবে ব্যবহৃত হতো। কোনো কোনো পাত্রের গায়ে আবার কিন্তু সাদা রঙের চিত্র আঁকা, রাজস্থান, মধ্যপ্রদেশ ইত্যাদি জায়গায় পাওয়া গেছে। আস্তে আস্তে কিন্তু তাম্রপ্রস্তর যুগে মানুষ পশুপালন এবং কৃষিকাজেও কিন্তু তারা অভ্যস্ত হয়ে পড়েছিল। গৃহপালিত পশুর মধ্যে ছিল ছাগল, ভেড়া, গরু, শূকর এবং মহিষ। তারা হরিণ শিকারও করতে, উটের দেওয়াল বাসের সন্ধানও কিন্তু পাওয়া গেছে। ঘোড়ার সঙ্গে পরিচয় ছিল কিনা জানি না। এই যুগে মানুষ ধান ও গম উৎপাদন করতে পারত। এই দুটি ছিল প্রধান শস্য। বাজরা আর ডালও তারা উৎপাদন করত। মহাশী নর্মদা নদীর তীরে নাবাগলি থেকে কিন্তু অনেক কিছু আবিষ্কার হয়েছে। তার মানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই যে পর্যায়ক্রমে কিন্তু সংস্কৃতির গুলি কিন্তু অনেক। এই সময় আমরা দেখতে পাই যে স্থায়ী বসতি তাম্রপ্রস্তর যুগে মানুষ বিভিন্ন অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এই জন্য একে বলা হয় জড়োয় সংস্কৃতি। এছাড়াও দেখতে পাই যে তাম্রপ্রস্তরের মানুষ শিল্পকলা বা কারিগরি জ্ঞান সম্পর্কে বিশেষ কিছু তথ্য অবশ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে তাম্রশিল্পে বা পাথর কাটার কাছে তাদের যথেষ্ট কিন্তু দক্ষতা ছিল। যথেষ্টই দক্ষতা ছিল।
আঞ্চলিক তারতম্য কিন্তু এই সময় ছিল, অঞ্চল বিশেষে কিন্তু অনেক রকমের পরিবর্তন এই সময় দেখা যায়। খাদ্যশস্য উৎপাদন, গৃহ নির্মাণ, মৃৎশিল্প ইত্যাদি বিষয় কিন্তু তাম্রপ্রস্তর যুগে আঞ্চলিক তারতম্য দেখা যায়। পূর্ব ভারতে ধান এবং পশ্চিম ভারতে উৎপন্ন হতো গম এবং বার্লি। এছাড়াও কিভাবে সমাহিত করা হতো কিংবা ধর্মীয় অনুষ্ঠানগুলি কি ছিল তার আভাসও পাওয়া যাচ্ছে। মহারাষ্ট্রের অধিবাসীগণ মৃতদেহ কিন্তু একটি সভাগারে স্থাপন করত। তার মানে মোটামুটি দেখতে পাচ্ছি যে পুরাতন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ বা নব্য প্রস্তর যুগ এবং তাম্রশীয় যুগ, এই তিনটে যুগে পরপর পরিবর্তনগুলি কিন্তু বেশ ভালোভাবেই পরিলক্ষিত হয় এবং সেই কারণে নব্যপ্রস্তর যুগটাকে আমরা বিপ্লবের যুগ হিসাবে কিছুটা হলেও আখ্যা দেওয়া যেতে পারে। তাম্রপ্রস্তর যুগে যেমন সব যুগে কিন্তু সমাধি প্রথা প্রচলিত ছিল। তাম্রপ্রস্তর যুগে কিন্তু আমরা দেখেছি সমাধি প্রথা প্রচলিত ছিল। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।